50-র কাছাকাছি এসে ভাই বাইরে যাচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য। 27 বছর আগে ডিগ্রি পাস করছে, যেটা 2 বছরের মেয়াদ ছিল। তো এখন কিন্তু কোনো দেশে 2 বছরের কোর্স দিয়ে যাওয়া যায় না ভাই। এটা বলতাম না ওই যে যাবোই, এটা আগে ফিক্স করেন, 2 বছরেই যাবো এটা না। যে উনি বেঞ্চের ওপাশে না বসে, মানে টিচারের জায়গায় না বসে স্টুডেন্টের জায়গায় বসে আইএলটিএস কিভাবে দেখতে হয় এটা উনি এক্সপ্লেন করতেছে, যেটা আমাকে প্রথমেই অ্যাট্রাক্ট করছে যে না 27 বছর পরে আমি এখন আবার পড়তে চাই। এটাও তো ইউনিভার্সিটিকে বোঝানো একটা অনেক চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ। মানে আমার মনে হয়েছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্ট আনার থেকে আমার মনে হয় নিউজিল্যান্ডে পড়াশোনা করা সহজ। আমাদের তো এসবি টিম সেপারেটলি আছে, ইভেন আপনারটাও তো আপনারা তো কয়েকবার করে করছেন। মানে এই যে কমিউনিকেশন করে 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 জিনিসটা ওই স্ট্যান্ডার্ডে নেওয়া হয়েছে এবং এটাই শেষ পর্যন্ত এক্সেপ্ট হয়েছে। তো খুলে দেখি আল্লাহর দয়ায় আমার ভিসাটা আলহামদুলিল্লাহ। যে প্রোফাইল এটা দিয়ে বাচ্চা সহ এখন বাড়িতে একা যেতে পারবো, কিন্তু ফ্যামিলি সহ বউ বাচ্চা সহ যাওয়াটা অনেক কঠিন ছিল। আল্লাহর প্ল্যান আমাদের প্ল্যান থেকে মাছ বেটার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আড্ডা উইথ রাশেদ ভাই। কেমন আছেন আপনারা? সো আজকে আমরা আরেকটা ইউনিক কেস নিয়ে কথা বলবো। আজকে তো আসলে ইউনিক। আমরা তানভীর আলম ভাইয়ের সাথে কথা বলবো। উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করেন। তানভীর ভাইয়ের এজ হলো 49-50-এ পড়তেছে। 50 বছর বয়সে ছেলে মেয়ে, 2জন ছেলে এবং ভাই নিজে, টোটাল 4জনই নিউজিল্যান্ড যাচ্ছেন। আর এই পুরোটাতে আইএলটিএস থেকে শুরু করে স্টাডি অ্যাব্রোড পুরো জার্নিটাতে বাংলা আইএলটিএস এন্ড বিআইএসসি আমরা হেল্প করছি। ভাইয়ের কেসটা খুব ইউনিক। ভাই অনেক আগে পাস করছেন, ডিগ্রি পাস করছেন 27 বছর আগে। 2 বছরের কোর্স দিয়ে এখন কিন্তু মাস্টার্সে যাওয়া অনেক ডিফিকাল্ট। আমরা অনেক ট্রাই করছি। ভাইয়ের ইউকে রিজেকশন ছিল, তারপরে আমরা ইউকে বাদ দিয়ে ইউএসএও ট্রাই করার চেষ্টা করছি, বাট ইউএসএ ভিসা দেয় না, কারণ আমরা অ্যাপ্লাই করিনি। তারপরে আমরা নিউজিল্যান্ড নিয়ে ট্রাই করছি এবং নিউজিল্যান্ডে আমরা সফলতা পাইছি। এই শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের একটাই ছিল, ভাই আল্লাহর উপর বিলিভ রাখছে সেই লেভেলে যে ভাই ইনশাল্লাহ আমার হবে। আর আমরাও ট্রাই করে গেছি। এটা 2-3 বছরের একটা প্রজেক্ট ছিল আমাদের। শুনেন আজকে ভাইয়ের মুখ থেকেই শুনবো ভাইয়ের জার্নিটা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, অনেক ভালো আছি। এখন বেশ লম্বা একটা জার্নি, মানে কিছুটা হলো শেষ হয়েছে। এখন কিছু পেরেশানির মধ্যে আছি, কারণ গোছগাছ করতে হচ্ছে, যাব ফ্লাই করব, যেটা অনেক দিনের স্বপ্ন ছিল। এই যে 27 বছর আগে ডিগ্রি পাস, তারপরে বাইরে যাওয়ার চান্স অনেকটাই কমে গেছে, কারণ অনার্স ছাড়া মাস্টার্সে যাওয়াটা একটু ডিফিকাল্ট না, স্পেশালি এত বছর পরে স্টাডি গ্যাপ পরে। সো আমি একটু শুরু থেকেই মানে শুনতে চাই, সেটা হলো শুরু তো হয়েছে আইএলটিএস জার্নিটা দিয়ে। সো এখানে লাইক ভাবি আপনার এখানে মোটিভেশন ছিল দিবে, এরকম একটা কাহিনী শুনছি, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ রাশেদ ভাই। আমার মেইন মোটিভেশন তো আপনিই ছিলেন। তারপর আমি প্রথম থেকে বলি, যদি আমি বলি তাহলে মনে করেন যে ছোট একটা গল্প দিয়ে বলি, গল্পটা অনেকেই জানে, তারপরে একটু দিয়ে স্টার্টিং করি। এটা হচ্ছে যে এক গ্রামে মানে প্রচণ্ড খরা, মানে ড্রাউট। ওই টাইমে কোনো বৃষ্টি নাই, তো লোকজন খুব অস্থির হয়ে গেছে। তো এর মধ্যে একজন মানে খুব কামের লোক, উনি এসছেন ওই গ্রামে। তো লোকজন খুব বলছে যে হুজুর আপনি তো আমার গ্রামে আসছেন, তো আপনি একটু দোয়া করে দিয়েছেন, আল্লাহ যদি বৃষ্টি দেয় আমাদের। তাহলে আচ্ছা ঠিক আছে, তোমরা আসরের পর আসো, আমরা দোয়া করব। তো লোকজন তো সবাই আসরের পরে শামিয়ানা টাঙ্গানো হয়েছে, সবাই যাচ্ছে, মানে ওখানে দোয়া খায়ের হবে, আল্লাহ বৃষ্টি দিবে। তো সবাই খুব দৌড়াতে যাচ্ছে, প্রচণ্ড রোদ। তো এর মধ্যে একজন ছাতা নিয়ে দৌড়াচ্ছে। তো পাশের লোকজন হাসে, কি রে ভাই তুমি ছাতা নিয়ে দৌড়াচ্ছ কেন, বৃষ্টি তো হয় নাই এখনো। বলছে না কেন বৃষ্টি হয় নাই তো কি, আমরা দোয়া করবো বৃষ্টি হবে, অবশ্যই বৃষ্টি হবে। তো আমি গল্পটা এই জন্যই বললাম যে যারা এই জার্নিতে আরম্ভ করছেন তাদের বিশ্বাসটা যাতে আল্লাহর উপর ওইভাবেই থাকে যে আল্লাহ আমাকে দিবেই। আপনারা যারা এই রাস্তায় আসেন অথবা আসবেন অথবা কিছুটা আগাইছেন অথবা এখনো আগাবো কি পেছাবো, এই মানে দোটানার মধ্যে আছেন, তারা আল্লাহর উপর ভরসা রেখে আগান, হবে। আল্লাহ চাইলে তার বান্দাকে অবশ্যই দেয়, তবে সময় মতোই দেয়। আর যদি মনে করেন যে আমার আইএলটিএস জার্নিটা যদি বলি, কারণ বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রথম যেই বাধাটা সেটা হচ্ছে আইএলটিএস। আর আমাদের দেশে যেটা, মানে আমরা তো সবাই বাংলা মিডিয়ামের ছাত্র, সো ইংরেজি প্রতি স্বাভাবিকভাবেই একটা আমাদের
প্রচণ্ড রকম ভয় কাজ করে। আমরা তো স্কুল লেভেলে যেরকম পড়ে আসছি ওটার সাথে আইএলটিএস এর কিন্তু কিছু মিলে না, মানে আকাশ পাতাল তফাৎ। সো আমরা যখন এই লাইনে আসি তখন মনে করেন যে আমরা কিছু বুঝি না, কি বলবো, কি শুনে কি লিখবো, রিডিংয়ে কি বলতে দিচ্ছে, কি প্যাসেজ দেখে আমি কি অ্যান্সার দিব, টাইম এত কম, লিসেনিংয়ে কি বলতেছে আমি ওইটা শুনে আমাকে তাড়াতাড়ি দিয়ে পরেই অ্যান্সারে যেতে হবে, মানে মানে গাইডেন্সটা ঠিকভাবে আমি পাই না। তো এখন তো ইন্টারনেটের যুগ, স্বাভাবিকভাবেই ইন্টারনেটের যুগে একটা সুবিধার সাথে অসুবিধা হচ্ছে যে মানে এত এত ডেটা, মানে এত ভিডিও, আপনি সার্চ দিবেন হারায় যাবেন, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা ধরবেন, এইটাই দেখবো না ওইটা দেখবো, খুঁজে পাবেন না। যেমন আমি লিজের ভিডিও দেখছি, আমি সাইমনের ভিডিও দেখছি, আমি জেয়ের ভিডিও দেখছি, কিন্তু কিভাবে আরম্ভ করব, কোন দিকে যাব, কোনটা ধরবো, এই চিন্তা করতে করতে আমার দিনের পর দিন পার হয়ে গেছে। আর আমি আমার একটা জবে, যে মনে করেন সেই সকাল 9টায় বের হই, আমার আসতে আসতে 9টা, 9:30, 10টা বাজে। ব্যাংক জব আরো tough। উপরের পজিশনে আছে। আর যেই টাইমটাতে আমি জব করি ওই টাইমটাতে মানে অন্য কিছু চিন্তা করার উপায় থাকে না, এতটা মেন্টাল প্রেশার নিতে হয় আমাদের। তো স্বাভাবিকভাবেই যখন বাসায় আসি এক্সস্টেড থাকি, তারপর বাচ্চা কাচ্চা তো আছেই, এদের সাথে ওদেরকে সময় দিতে হয়, ওরাও বিরক্ত করে, মানে পড়বো কখন, এটা তো একটা ব্যাপার, পড়বো কখন, আর দ্বিতীয় হচ্ছে যে আমি গাইডলাইন পাই না, আমি ডানে যাবো, বামে যাবো না সোজা যাবো, খুঁজে পাচ্ছি না, কনফিউজড। তো এর মধ্যে আমার ওয়াইফও, মানে সে তো ফুল টাইমই আমার সাথে ছিল, সে আমাকে যে পরিমাণ সাপোর্ট করছে আল্লাহর দয়ায়, আমি মনে হয় ওই জন্যই কিছুটা করতে পারছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি লাকি। ভাবি সেই সাপোর্ট, অবশ্যই সে আমাকে পুরাটা রাস্তা সে আমাকে হেল্প করছে। তো ওই আমাকে একদিন বলতেছিল, যখন অনেক ভিডিও দিয়ে দেখতেছি, সেও দেখে, সেও আইএলটিএস দিবে, সেও বলতেছে তাহলে আমিও দেই, আমার সাথে সাথে সেও করবে। তো এর মধ্যে একদিন সে বললো যে বাংলা আইএলটিএসটা একটু দেখো তো, এটা কেমন। তা আমি বলি এটা আবার কি এটা আবার কি বাংলা আইএলটিএস, এটা আবার কি জিনিস, আইএলটিএস তো এমনি তো হয় ইংরেজিতে, তো বাংলা আইএলটিএস এই নামটাই তো আমার কেমন লাগে, আল্লাহ দূর বাদ দাও না। তারপর সে আমাকে বললো না তুমি একটু দেখো, হয়তো তোমাকে ভালো লাগতেও পারে। আচ্ছা ঠিক আছে। তো প্রথমেই আমি যে ভিডিওটা দেখলাম 1 ঘন্টার ভিডিও, মোর দ্যান 1 ঘন্টা, অনেক লম্বা। এখন আমাদের এই এখনকার দিনে আমরা ওই রিল দেখতে দেখতে অভ্যস্ত, 5 থেকে 7 সেকেন্ডের রিল, সেখানে 1 ঘন্টা একটা ভিডিও আমাকে ফুল টাইম বসে দেখতে হবে, বুঝতে হবে। এখনকার দিনে মানে এই যে মানে মোবাইলের যুগ আসার পরে আমাদের অ্যাটেনশন স্প্যান এতটা কমছে, মানে এখনকার দিনে অ্যাটেনশন পাওয়াটা, এটা অ্যাটেনশন গ্রো করাটা টু টাফ। তো স্বাভাবিকভাবে আমি এখন 1 ঘন্টা দেখলাম, আর বললাম ধুর এতক্ষণ ধরে আমি কি দেখবো, তা আমি আর দেখি নাই ওই দিন। তার 2-3 দিন পরে আবার শুক্র শনিবারে সম্ভবত সে আবার বললো যে আচ্ছা তুমি একটু দেখো, দেখতে তো সমস্যা নাই, তুমি না পরে নাহলে ইগনোর করবা। তাহলে আচ্ছা ঠিক আছে দেখি, এত করে যখন বলতেছে, কারণ ওয়াইফ ইজ অলওয়েজ রাইট, সে সবসময় বলতেছে, আমি যদি এটা ইগনোর করি স্বাভাবিকভাবে সে পজিটিভলি নিবে না। আচ্ছা ঠিক আছে দাও দেখি। তো একটু দেখা আরম্ভ করলাম, হ্যাঁ। তো একটু যখন দেখলাম যে রাশেদ ভাই, দেখলাম যে বাংলাই বলতেছে সবকিছু, আমি তো এতদিন ইংরেজি ভিডিও দেখছি, উনি বাংলাই বলতেছে সবকিছু। এবং আমার ওনার মানে প্রথম যে ইয়েটা লাগছে যে উনি বেঞ্চের ওপাশে না বসে, মানে টিচারের জায়গায় না বসে স্টুডেন্টের জায়গায় বসে আইএলটিএসটাকে কিভাবে দেখতে হয় এটা উনি এক্সপ্লেন করতেছে, যেটা আমাকে প্রথমেই অ্যাট্রাক্ট করছে যে না উনি আমার মতো করে চিন্তা করতেছে, মানে আমার জায়গায় বসে চিন্তা করতেছে যে অ্যাজ এ স্টুডেন্ট আমি তো কিছু জানি না, রাশেদ ভাই ওইভাবে চিন্তা করতেছে যে শুনতেছে, মানে উনি যাকে পড়াচ্ছেন সে কিছুই জানে না, সে কোনো মতে হয়তো অনার্স মাস্টার্স পাস করে এসে বসছে, যার ইংরেজি সম্বন্ধে শুধু এবিসিডি জ্ঞান আছে। তো এটা দেখতে দেখতে ওনার একদিন ম্যাপের ভিডিওটা আমি দেখলাম। ম্যাপের ভিডিওটা যখন উনি বললো, আমিও ম্যাপ করতাম, কিন্তু খুব কমই হতো লিসেনিংয়ে ম্যাপ যেটা, হ্যাঁ। তো উনি আমাকে মানে ওনার ভিডিওটাতে আমি দেখলাম যে উনি ম্যাপটা করতে বলছে, এবং ম্যাপটা করার সময় উনি আমাকে বললো, মানে ভিডিওতে বললো যে ভাই আপনি যে ম্যাপ বসবেন, যে কয়টা আপনার আইএলটিএস বই আছে ওই কয়টা আইএলটিএস বইয়ের যতগুলো ম্যাপ আছে ওই ম্যাপটা নিয়ে বসবেন, এবং সময় দেখবেন না আপনি, আপনার একটা ম্যাপ যদি আপনার 1 ঘন্টা লাগে 1 ঘন্টায় করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এমনভাবে করেন এটা যাতে আপনি জীবনে না ভুলেন। এই কথাটা আমার খুব মনে লাগলো, কোয়ালিটি, হ্যাঁ
কোয়ালিটি। কারণ আমরা যখন ম্যাপ করতে যাই তখন স্বাভাবিকভাবে আমার মাথায় টিকটিক করে যে টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, ডানে যাও, বামে যাও, সোজা যাও, কোন দিকে যাব। ওটার মধ্যে ফের রাশেদ ভাই এক জায়গায় বললো যে ওনারা যেই কোশ্চেনটাই করুক, আপনি স্টার্টিংটা কিন্তু ধরবেন যেখানে আপনি দাঁড়াইছিলেন ওইখান থেকে ধরবেন, কলম দিয়ে আগান লাগে, আপনি ওই জায়গাটা দাঁড়াবেন, ওখান থেকেই আগাবেন। দ্বিতীয় কোশ্চিন আবার আপনি যেখান থেকে স্টার্ট করার কথা ওইখান থেকেই আগাবেন, তাহলে দেখবেন আপনার সহজ। তাই আমি বললাম যে না, আসলেই জিনিসটা তো কাজে দিচ্ছে। আমি প্রথমে ওই 2-3টা ম্যাপ করলাম 15-20 মিনিট, আধা ঘন্টা ধরে। আচ্ছা, মানে আমি তখন টাইম দেখি নাই যে কতক্ষণ টাইম লাগতেছে, কিন্তু আমি চেষ্টা করতাম যে যতটা ম্যাপের কোশ্চেন আসে ততটা যাতে কারেক্ট হয়। এবং দেখলাম যে না, হচ্ছে, ওনার এই কায়দাটা আমার কাজ করতেছে, ওনার এই টেকনিকটা কাজ করতেছে। তখনই আমার মনে হলো যে রাশেদ ভাই আসলে আমার জায়গায় বসে চিন্তা করছে যে কেমন করে ওকে হেল্প করা যায়। এই জিনিসটাই আমার সব থেকে ভালো লাগছে। মানে বাংলা আইএলটিএসে যে প্রথমে এই রাশেদ ভাইয়ের সাথে যে ইন্টারাকশনটা আমার ভিডিওর মাধ্যমে, এটাই আমাকে সব থেকে প্রথমে অ্যাট্রাক্ট করছে। যে না, চেহারা দেখেন না, না প্রথমে তো চেহারা, আপনারা তো সবই তো চেহারা ছাড়াই ভিডিও, ফেসলেস ভিডিও যেটা বলে। তারপর কি হলো, এখন ফেস দেখে এখন দেখান, লজ্জা কেটে গেছে কিছু, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে লোকজন ইন্সপায়ার হবে। পরে যখন হলো যে না, দেখি 2-3টা ভিডিও দেখলাম, আচ্ছা, অনেকগুলো ভিডিও দেখলাম। আর স্বাভাবিকভাবে আমি তো রাতে আসি, এনার্জি থাকে না, আমি খুবই এক্সস্টেড থাকি। আর মনে করেন যে আমার পড়ার টেবিল আর বিছানা পাশাপাশি, মনে করেন আমাকে পড়ার টেবিল যতটুকু অ্যাট্রাক্ট করে তার থেকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে আমার বিছানাটা। সো ওইখানে বসার আগে আমি বিছানায় চলে যাই, ঘুম আসে, এত প্রচন্ড ঘুম। তো ওই টাইমে রাশেদ ভাইয়ের আমি এই যে ইন্সপিরেশনাল কিছু ভিডিও উনি ফ্রিতে আপলোড করে রাখছে, মোটিভেশনাল যে ভিডিওগুলা। তো ওগুলা যদি কেউ দেখে থাকে, মানে আমি যখন দেখতাম তখন মনে হইতো যে ওই গায়ে যেমন মানুষে আগুন লাগায় দেয়, ওনার কথাগুলো আমার গায়ে আগুন লাগতো ভাই। ওগুলা সেই একবারে হার্ট থেকে আসতো, অনেস্টলি। মানে আমি কানেক্ট করতাম। হ্যাঁ, ওই যে এই কানেক্টটা, এই কানেকশনটাই আমাকে অ্যাট্রাক্ট করছে যে রাশেদ ভাই আমার জায়গায় বসে চিন্তা করতেছে। উনি যেমন ভিডিওতে বলতো, ভাই আপনি এখন ঘুমাইতে পারেন, অথবা আইএলটিএসটা পিছনে পরিশ্রম করে বিদেশে গিয়ে ওখানে ঘুমাইতে পারেন। এখন আপনি চিন্তা করেন আপনি কোনটা করবেন। এখন ঘুমাবেন না আগামী 40 বছর ঘুমাবেন। হ্যাঁ, ওইটা চিন্তা করেন। তখন মনে হতো যে আসলেই যে আমি যে মানে এখন তো ঘুমাইতেই পারি, কারণ আমার উপর তো আমার গার্জিয়ান, আমাকে তো বলার কেউ নাই। মানে এই যে ইন্সপিরেশনাল ভিডিওগুলোতে উনি যে মোটিভেশনগুলো দিত, আসলে গায়ে লাগতো। তাহলে ওই লাইক আপনার জব করতেন, 9টা বাজে অফিস থেকে বাসায় যেতেন, তারপরে এই ভিডিওগুলো স্পেশালি ইউটিউব কিংবা মোটিভেশন, এগুলো আপনাকে হেল্প করছে যে না আমি একটু টায়ার্ড হলো, আমি একটু টাইম দেই পড়ি। তারপরে মোস্ট প্রবাবলি আমাদের অনলাইন ব্যাচটা, তারপর আমি নভেম্বর 2023-এ আমি তারপর রাশেদ ভাইয়ের অনলাইন ব্যাচে ভর্তি হলাম। আচ্ছা, তো এখন মনে করেন যে 9:30 10টার মধ্যে এসে শাওয়ার শেষ করে ডিনার শেষ করে 10টায় ক্লাস, 10টার সময় ক্লাস আরম্ভ হয়। এখন মনে করেন আমার ছোটটা আছে, সে এসে আমার কোলে বসবে, সে ল্যাপটপ দেখবে, মানে সে ওই ল্যাপটপে বাড়ি দেয়, স্পিকারে দেওয়া থাকে। হ্যাঁ, এখন বাচ্চাকে নিয়ে আমি একদিকে বসে থাকি, নাহলে ওর মা বসে থাকে, আমরা শুনি, যতটুকু পারি শুনে যতটুকু নেওয়া যায়। মানে কোর্সটা 100% আসলে শেষ করতে পারেন নাই লাইভে শেষ, বাচ্চা ডিস্টার্ব করতে। হ্যাঁ, বাচ্চা ডিস্টার্ব করতে, কারণ ওদের ওই টাইমটা ঘুমের টাইম। বলে ওদেরকে, আমার পড়ার টেবিলটা আমার বেডরুমের মধ্যেই, সো ওরা ছোটরা তো ঘুমাবেই না, বাবা ঘুমায় না, আমিও ঘুমাবো না, আমিও দেখবো, সেও দেখবে, কিছু না বুঝে সেও দেখবে। কারণ ওকে নিয়েই এই ভিডিওগুলো দেখতাম, যতটুকু পারি মাথায় ঢুকতো। পরে তো রেকর্ডেড ভিডিও তো পাওয়াই যেত, কিন্তু পরে কিন্তু আর সময় পেতাম না আমি যে ওই রেকর্ডেড ভিডিওগুলো দেখবো। কিন্তু ওই যে রাশেদ ভাইয়ের সাথে ওই যে যতটুকু শুনতাম, এবং পরে আমার বউ ও শুনতো, যেহেতু আমার সাথেই ছিল, ও শুনতো। আচ্ছা, ও শুনে ওরও মাথায় কিছু ঢুকতো। পরে আমরা দুইজনে মিলেই মানে ডিসকাস করেই কোনো কিছু সমস্যা হলে কিভাবে কিছু সলভ করতে হয়, সলভ করতে লাইক ভাবিও আপনাকে হেল্প করতো। হ্যাঁ, সেও হেল্প করতো, সেও বলতো যে তুমি এইভাবে দেখো, রাশেদ ভাই তো এইভাবে বলছিল। তখন যদি নাই বুঝতাম তখন আবার রেকর্ডেড ভিডিওটা বাই করতাম, যে আসলে ওই টাইমটা কি বলছে, ওটা একটু টেনে দেখতাম। মানে এইভাবে জার্নিটা আরম্ভ, এবং এইভাবে করতেই মনে করেন যে মানে আজ দিব করতে আর সময় বের করতে আমার প্রায়, আমি 2024-2025-এর
জানুয়ারির 4 তারিখে আমি আজ দিই, প্রায় 1 বছর পর। মানে যে দিচ্ছি দিব সময় হয় না, এই করতে করতে আসছে। মানে জবের তো জবের তো কোনো কিছু, হ্যাঁ। তারপর মনে করেন যখন ওই যে ভিডিও পরীক্ষা দিতে যাবো, আমি আমার মনে আছে যে আমি ওই টাইমটা আমার বউ বাচ্চা আমার দেশের বাড়িতে গেছে, ওর নানা বাড়িতে। আমি রাতের বেলা পড়তে বসতাম, সন্ধ্যার সময় পড়তে বসতাম, মাগরিবের নামাজ পড়ে আমি সারা রাত পড়তাম। সারা রাত পড়ে আমি সকাল 8টা-9টার দিকে ঘুমাইতে যেতাম। তখন এই রাশেদ ভাই কথাগুলো মনে হইতো যে উনিও এই কাজ করতো, উনিও এই কফি নিয়ে বসতো আর সারা রাত পড়তো, তারপর উনি সকালবেলা ঘুমাইতো। কফি ভাই, এটা ছাড়া অন্তত আইএলসটা হয় না, হয় না। কারণ রাতের ঘুম হারাম না করলে আইএলস আপনার হবে না, কোনোভাবেই হবে না। আমি এগ্রি করি, কারণ নিরিবিলি ওই টাইমটা ছাড়া হয় না। মানে আর প্রথম কথা যে ভাই আল্লাহর কাছে ডাকেন, নামাজটা পড়েন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আপনার এই কথাটা আমার খুব গায়ে লাগতো। আপনি কিন্তু সবসময় এটা বলতেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। আপনি কিন্তু বলতেন তাহাজ্জুদ পড়েন। আমি ক্লাসে বলি, হ্যাঁ, ক্লাসে বলেন তাহাজ্জুদ পড়েন, এশারা পড়ে নেই, হ্যাঁ, স্টিল বলি, হ্যাঁ, তাহাজ্জুদটা পড়েন। আমি পড়তাম, চেষ্টা করতাম, কবুলের মালিক তো আল্লাহ। আমি এতটুকুই বলবো যে রাশেদ ভাইয়ের যে ভিডিওগুলা এবং ফ্রিতে যে ভিডিওগুলা দিয়ে রাখছে, সেটা তো কেউ যদি নিজেই মোটিভেটেড হয়, এনাফ, মোর দেন এনাফ। শুধু অনলাইন ব্যাচে হলো ওই যে আপনাদেরকে ডেকে ডেকে প্রতি একদিন পর পর আসেন কানেক্টেড থাকা, ওইটাই অনলাইন অর্গানাইজ করতে যাওয়া, তারপর মনে করেন আপনার সাথে কানেক্টেড থাকা। তারপর অনেকে হয় কি, মানে ফ্যাক্ট যেটা, আমি যখন পয়সা খরচ করবো আমার কিন্তু একটা গরজ থাকবে। আপনি যখন ক্লাসে ভর্তি হবেন, আপনি পয়সা দিচ্ছেন, স্বাভাবিকভাবে কিন্তু আপনার তো মনে হয় টান থাকবে না, পয়সা দিছি তাহলে করি। আর বাঙালি তো ফ্রি পাইলে মনে করেন যে ওটা গুরুত্ব ওইরকম দেয় না। ইউটিউবে ভাই ওই যে বললেন লিজ কিংবা অন্য যাদের ভিডিও দেখছেন সাইমন, সো ওদের অ্যাডভান্টেজ অনেক ভালো জিনিস দিয়ে, অনেক ভালো জিনিস দেয়, ফ্রিতে আছে, এই কারণে কেউই শেষ করে না। একটা জায়গায় কানেক্টেড থাকাটা আমিও সাপোর্ট করি ভাই। তারপরে আসি, সো আইএলস এর ভয় দূর করছে মোটিভেশনের প্লেলিস্ট, আর ওই ম্যাপের কাহিনীটা বলেন। ম্যাপ একবার কিছুই বুঝতাম না, তারপর একটা ভিডিও দেখার পরে ম্যাপ আর প্রবলেম হচ্ছে না, তার মানে বুঝছি যে ইয়েস বাকিগুলো হবে। তাহলে ওই স্পিডটা কাজে লাগছে, আলহামদুলিল্লাহ নিয়ে গেছে শেষ পর্যন্ত। 6.5 রাইট, আলহামদুলিল্লাহ 6.5 কনফার্ম করছি। তারপরে যদি বলি একটু, আমার যতটুকু মনে পড়ে, আপনি প্রথমে ইউকে নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, এমরেসে ভাবি 2টা বাচ্চা নিয়ে যাবেন। সো আমরা প্রবলেম যেটা ফেস করছিলাম আমরাই অ্যাপ্লাই করছি। সো এমরেসে ইস্যু হলো যে ওই যে ডিগ্রি পাস কোর্স 2 বছরের মাত্র কোর্স, সো এটার সাথে আমরা মিলাইতে পারতেছিলাম না, মানে আছে। তারপর গ্লুচেস্টারশায়ার মোস্ট প্রবাবলি আমাদেরকে অ্যাডমিশন দিছিল, হ্যাঁ। তারপর দিন শেষে এমরেস তো রিসেন্টলি একটু মানে খুব বাজে অবস্থায় আছে। সো ইউকে তে আমরা রিজেকশন পাইছি, রাইট? এমরেসে রিজেকশন পাইছি উইথ ফ্যামিলি। হ্যাঁ, ইউকে রিজেকশনটা নিয়ে আমি একটু বলি প্লিজ। ওটা নিয়ে মানে এটা আমি এই জন্যই বলতেছি, কারণ এই পডকাস্টটা যারা শুনবে তারা যাতে হতাশ না হয়, এই জন্যই বলি, এই জন্যই বলা। এমরেসটাতে আমি মানে আপনারা যখন গাইডেন্স দিলেন আমাকে যে এমরেসটা ভাই করেন, আমার প্রথম একটাই আমার রাশেদ ভাইয়ের কাছে ছিল যে বাংলাদেশ আর ইমিগ্রেশনের কাছে, যে ভাই আমি যেখানেই যাই বউ বাচ্চা আমার সাথে নিতে হবে, কারণ বাচ্চা ছাড়া আমি থাকতে পারবো না, বাচ্চা ছাড়া আমার সম্ভব না, আমার বাচ্চা আমার সাথেই থাকতে হবে, কারণ ওদেরকে দেখা ছাড়া আমার ইয়ে না। আর আচ্ছা, আইএলটিএস এর কথার ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু বলি, মানে আমি যখন ডিমোটিভেটেড হয়ে যেতাম, আমার সামনে আমি সবসময় একটা কথা চিন্তা করতাম, আমার ছোট ছেলের ছবিটা আমার মনে আসতো যে এই ছেলেটাকে যদি আমি একটা সুন্দর ভবিষ্যৎ না দিতে পারি, তাহলে বাবা হিসাবে আমি ওকে ভবিষ্যতে কি জবাব দিব। মানে এটা অন্য লেভেলে ফিল না, অন্য লেভেলে বাবা হওয়ার পরে যে ওদেরকে আমি কি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওদেরকে আমি কি দিয়ে যাচ্ছি। আমি হয়তো এখন থাকা খাওয়া পড়া দিচ্ছি, বাট ইন ফিউচারে ওদেরকে আমি কি দিয়ে যাব। টাকা পয়সা দিতে পারবো না, কারণ ওই ধরনের আমার আর্থিক সঙ্গতি নাই। তাহলে ওকে আমি কি দিব? একটা সুন্দর ভবিষ্যৎ যদি দিতে পারি, যেটা মানে আমি এদেশের কখনোই বিরোধিতা করি না, আমার মাতৃভূমি এটা, কিন্তু এই দেশে মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি ফ্রাস্ট্রেটেড। যারা এই লাইনে আছেন অথবা যারা এখনো পড়াশোনা করছেন, তারা নিজেরাও জানেন যে এই লেভেলে পড়াশোনা দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করা যায় না, কোনোভাবেই যায় না।
আমি তো একটা মাল্টিন্যাশনালে জব করি, আমি তো দেখতেছি যে মানে আমরা যেই ধরনের কেমিস্ট্রি পড়ি, ফিজিক্স পড়ি, এটা আমার মানে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে না। মানে আমাদের ভাই এডুকেশন সিস্টেমটাই তো ওই যে ব্রিটিশরা এমন ভাবে ব্রিটিশরা হ্যাঁ ডিজাইন করে করছে গেছে, ওইটাই যাতে আমরা চলতেছে। কেরানি চাকরিটা করি, হ্যাঁ, ওরা আমাদেরকে কন্ট্রোল করবে, এবং এই এটা যে চেঞ্জ হয় নাই তো। চেঞ্জ হয় না, এবং Change হয় না। মানে প্রতিবার এই পড়াশোনার প্রাইমারি এডুকেশনগুলো নিয়ে যে পরিমাণ এক্সপেরিমেন্ট চলে, বাচ্চাদের লাইফটা শেষ করে নতুন দিচ্ছে। সরকার আসে, এটা চেঞ্জ করে, ওটা চেঞ্জ ওটা করে, change করে। এক্সপেরিমেন্ট করতে আসছে। এক্সপেরিমেন্ট করে, কিন্তু আমাদের Still বাচ্চার লাইফ তো fixed চলে করে। যাচ্ছে, ওদের টাইম তো চলে যাচ্ছে, ওরা কি করবে? আমি ভাই আপনার সাথে একটু অ্যাড করবো এখানে, যেমন আপনি like আমার বাচ্চারা আমি কোন স্কুলে পড়াবো, এটা কিন্তু আমার একটা রিজন, আমি বাইরে নিউজিল্যান্ডে যাচ্ছি কেন। হ্যাঁ, সো সেম না আমিও ফিল করি ভাই, আমি আমার বাচ্চারা এই দেশে পড়াবো না যদি না শিক্ষা ব্যবস্থায় কোনো চেঞ্জ না করতে পারি কিংবা না আসে। রাইট। সো এটা কিন্তু আমার একটা মোটিভেশন। হ্যাঁ, এটা কিন্তু ভাই এরকম না যে আমি দেশের শিক্ষা ব্যবস্থা বিরোধিতা করতেছি অথবা আমি দেশের বিরুদ্ধে, এটা কিন্তু না, এটা কখনোই না। এটা যাতে কেউ মিস ইন্টারপ্রেট না করে, সিস্টেমের বিরুদ্ধে বলতেছি, সিস্টেমের বিরুদ্ধে বলতেছি। সবাই কিন্তু কানেক্ট এগ্রি করতে করবে, পারে, সবাই কানেক্ট করতে পারার কথা। পারে। তো আমি যখন ওই এমরেসের কথায় আসি, হ্যাঁ, স্বাভাবিকভাবেই তখন বললো যে যেহেতু এমরেসে গেলে বউ বাচ্চা সহ যাওয়া যায়, তো বললো যে আপনারা অ্যাপ্লাই করেন, হয়ে যাবে। তো অ্যাপ্লাই করলাম, দেখলাম যে ইউনিভার্সিটি অফ গ্লস্টারশায়ার থেকে অফার লেটার আসলো, মানে ইন্টারভিউ হবে, যেটা এআই ইন্টারভিউ বলে। ওরা একটা কোশ্চেন আসে, ওইটা দেখে দেখে ইন্টারভিউ করতে হয় ক্যামেরার সামনে বসে বসে। তো আমি ইন্টারভিউ দিলাম, আমার হিসাবে মোটামুটি ভালোই হইলো। মানে ও অবস্থাটা এমন হয়েছিল যে আমি ওখানে কোন জায়গায় থাকবো, মানে কোত্থেকে বাসা ভাড়া নিব, আশেপাশে স্কুল আছে কিনা, পার্ক আছে কিনা, আমি ওই পর্যন্তও গেছিলাম যে আমি অত দূর পর্যন্ত সবকিছু দেখে রাখছি যে কোথায় কি করব, কিভাবে গুছিয়ে যাব, সবকিছু ঠিক করা, ওয়াইফের সাথে সবকিছু ডিসকাস করছি স্টেপ বাই স্টেপ। মানে অল অফ এ সাডেন সকালবেলা মেইল আসলো যে ইউনিভার্সিটি আমাকে রিজেক্ট করছে। মানে এটা কত বড় যে শকিং, এটা অনেক বড় ধাক্কা ভাই। অনেক বড় ধাক্কা। আমি এটা কানেক্ট করতে পারতেছি খুব ইয়েতে, বাট এট দ্য সেম টাইম এই আপনি কিন্তু তখন বলছিলেন অনেক রিজেক্ট হইতেছে। হ্যাঁ, এবং ওইটা আমি কিন্তু আপনি বলছিলেন, আমি আপনাদের বলছিলাম যে ভাই, হ্যাঁ ভাই অসুবিধা নাই, এটা অসুবিধা নাই, অন্য জায়গায় ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমি আবার খুব একটু হইলাম যে রাশেদ ভাই এভাবে বললো, কোনো ব্যাপারই না। কিন্তু এখন মনে হয় যে না, আসলে রাশেদ ভাই আমাকে ইন্সপায়ার করার জন্যই বলছিল যে ভাই মন খারাপ করেন না, ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আজকের দিনে রিপ্লাইটা দেই ভাই, এখন নিউজিল্যান্ডের ভিসা হয়েছে, আপনার এমরেসের সময় কিন্তু আপনার মন খারাপ ছিল, তাহলে আমি কিন্তু ভাই ট্রাই করি, নিউজিল্যান্ড আছে, ইভেন কানাডাও ট্রাই করতে পারি। সো ওই এই জিনিসগুলো যে আপনি বিলিভ করে পরে যে আগাইলেন যে রাশেদ ভাই তাহলে ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, যে একটু আগে আমি বলছিলাম যে ট্রাস্ট ইন আল্লাহ, মানে আপনার ট্রাস্টটা হবে ওই লেভেলে যে আপনি ছাতি নিয়ে দৌড়াচ্ছেন। এবং এটা কিন্তু আমি এখন ফিল করি, কারণ মনে করেন আমার যখন এমরেসে হইতো, এমরেসে হইলে তো ডেফিনেটলি আমি চলে যেতাম ইউকে। এমরেসে হইলে কিন্তু কিছু অসুবিধা ছিল, এক, বাচ্চারা স্কুল পাইতো না, ওই স্কুল কিন্তু ফুল ফ্রি না। ভাই আলহামদুলিল্লাহ মাচ বেটার, এমরেস থেকে নিউজিল্যান্ডটা মাচ বেটার, অনেক ভালো, অনেক ভালো। বাট আমার কিন্তু খুব মন খারাপ হয়েছিল, আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি এটা কেন করলা। আল্লাহর প্ল্যান আমাদের প্ল্যান থেকে মাচ 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 বেটার, মানে হি ইজ দ্য বেস্ট প্ল্যানার, এই জন্যই বলে। এবং ওই জন্যই কিন্তু তখন কিন্তু হয় নাই। এবং ওইখানে মানে স্বাভাবিকভাবে পড়তে যখন কেউ যায় বাইরে, একটা প্ল্যান থাকেই ওখানকার পিয়ার নেওয়ার। ইউকেতে কিন্তু পিয়ার হয় না, সহজে হয় না। একটা মিরাকল যদি হয়, এখন তো আরো কঠিন করছে, 10-12 বছর থেকেও কিছু হয় না। ওই তুলনায় নিউজিল্যান্ডে কিন্তু কম্পারেটিভলি ইজি, অনেক ইজি। সো ট্রাস্ট ইন আল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। তারপরে যেটা বললাম, ইউকে রিজেকশনের পরে একটু মন খারাপ ছিল, তারপর আমরা নিউজিল্যান্ড নিয়ে ট্রাই করছি এবং বিআইসি থেকে আমরা পুরো কাজটা করছি। বিআইসি তে সাদাব ভাই ছিল, উনি কিন্তু আমাকে, মানে আমি তো সাদাবের সাথে দেখা করতে গেছি, একটা ক্রেডিট ডিজার্ভ করে অবশ্যই, ডেফিনেটলি খুব অ্যাক্টিভলি সাদাব ভাইয়ের সাথে অ্যাক্টিভলি কাজ করছে এবং উনি আমাকে খুব ভরসা দিত। আমি ওনার কাছে গেছি, ভাই আমার এটা কি হইলো বলেন তো, আমার এমনেসটা হইলো না, ইন্টারভিউ দিলাম, বাড়ি কোথায় নিব, বাচ্চার স্কুল কোথায় হবে, সবকিছু দেখলাম, কিচ্ছু হইলো না। তো উনি ইউকের বস, সাদাব ইউকের বস, তারপরে ওই বলতেছিল যে ভাই এমরেসটা একটু ঝামেলা ইদানিং করতেছে, বাংলাদেশ থেকে একটু কম নিচ্ছে। সো ওই কারণে আমি মোটামুটি শিওর ছিলাম যে ধর ভাই এমরেস যদি না হয় আল্লাহ ভরসা, আপনি তো যাবেন, এটা তো আমি বুঝে গেছি যে আপনি ছাড়বেনই। সো ওই ইয়েতে আমি বলছি ভাই লেগে থাকেন। তারপর সাদা ভাই কিন্তু আমাকে ওনার ল্যাপটপে বসে বসে আমাকে দেখালো যে ভাই দেখেন ইউকেতে
সরি নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে হ্যাঁ। ইংলিশ স্পিকিং কান্ট্রি, বাচ্চাদের পড়াশোনা ফ্রি, পিআর পার্মানেন্ট রেসিডেন্সি মোর ইজি দ্যান ইউকে। হুম। আপনি এখানে ট্রাই করেন। তার সাথে আমার তো মন এমনিতেই খারাপ, না দূর ভাই এটা হলো না এটা হবে। তো বলো ভাই অসুবিধা নাই, আমরা আসি, আমরা ট্রাই করি। তা আল্লাহর নাম ওই নিয়ে টাইমে আমি একটু এখানে অ্যাড করি, যেটা হলো ওই মোস্টলি ভাবি একটু মন খারাপ করছে যে ইউপি রিজেকশনের পরে। হ্যাঁ ওই টাইমে স্বাভাবিকভাবে আপনি একটা ভালো জব করেন যে আর যাওয়ার দরকার নাই, থেকে যাই দেশে। ওই টাইমে ও খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল যে হ্যাঁ। এত কিছু প্ল্যান করলাম, এত কিছু করলাম, একদম অল অফ এ সাডেন একটা মেইল আসলো সব ধুলির সাথ। তো বললো তুমি বাদ দাও, তুমি যে জব করতেছো ভালো জব, কনসিস্টেন্সি আছে, হয়তো আর 2-4-5 বছর পরে আর একটু বড় হবে, প্রমোশন পাবা, বাচ্চাদের স্কুলে দেই, এখানেই কিছু করি। তখন আমার মনে হয়েছে যে না, আমার খালি একটাই মনে হতো যে আল্লাহ যখন আমাকে এই রাস্তায় আনছে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। এখানে আমি একটা কথা বলি, আপনার ক্যালেন্ডার ওই আইএলটিএস অফিসে একটা ক্যালেন্ডারের কোড ছিল একটা, আমি তখন ওই তাসফিফ ভাইয়ের কাছে গেছিলাম, কোডটা একটা ছিল এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। মানে কোনো কিছু দুনিয়াতে ঘটে অবশ্যই তার পিছনে একটা রিজন আছে। আমার ওই কোডটা খুব গায়ে লাগছিল, মনে হয়েছিল যে আল্লাহ যখন আমাকে এই রাস্তায় আনছে আমাকে নিশ্চয়ই শেষ দেখতে হবে এবং আল্লাহ আমাকে দেখাবে, দেখিয়ে নিয়ে আসছে। তখন আমি বলছি যে ঠিক আছে ভাই, তাহলে নিউজিল্যান্ডের জন্যই করি, আগাই। তকদিরে বিলিভ করা তো ভাই ইম্পর্টেন্ট পার্ট, অনেক বড় ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ, এটা বিশ্বাস করতে হবে, কারণ স্বাভাবিকভাবে বয়স হয়েছে, আমি তো দেখছি অনেক কিছুই। আমি দেখছি যে আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহ চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহ অবশ্যই দিবে। তার বান্দাকে হতাশ করা। তারপর ভাই নিউজিল্যান্ডেও আমরা ট্রাই করতেছিলাম, আমাদের ইস্যু ছিল আপনার ইয়ার গ্যাপটা অনেক বেশি, 27 বছর আগে পাস করছেন, তাও ডিগ্রি, যে সময় অনার্সের চালু হয় নাই বাংলাদেশে, ওইভাবে চালু হয়। আপনার কেসটা কিন্তু ইউনিক এই সেন্সে যে এরকম এই যে এসে ভিসাটা আনা, স্টুডেন্ট ভিসা আনা, এটা আসলেই ডিফিকাল্ট। এটা আমরা না, এটা অন্য যে কারোর জন্যই অনেক কঠিন কাজ হতো। ইভেন নিউজিল্যান্ডে কিন্তু আমরা 2টা রিজেকশন পাইছিলাম। ইউনিভার্সিটি আমাদেরকে দিচ্ছে না, ইউনিভার্সিটি ইনস্টিটিউট গুলো দিচ্ছে না। হ্যাঁ, যে তোমার ক্রেডিট মিলে না, তুমি কম পড়াশোনা করছো, ইন্টারের পরে তুমি মাত্র 2 বছর পড়ছো, তোমাকে আমি কেন মানে মাস্টার্স দিব এসে। তারপরে আলহামদুলিল্লাহ ডিআইটি আমাদেরকে সাপোর্ট, মানে পজিটিভ গ্রিন সিগন্যাল দিছে। তারপর আমরা আগাইছি, প্রসেসিং, ডকুমেন্টেশন সবকিছু তো আপনি স্মুথ হেল্প করছেন, এটার জন্য থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। তারপরে আমার একটু বলেন, এখানে একটু অ্যাড করেন। আর লাস্ট যেদিন লাইক ওই যে হোয়াটসঅ্যাপে আপনি যখন জানতে পারলেন যে আমাদের গ্রুপে যে ভাই আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড, তখন ওই ফিলটা কেমন ছিল এটা একটু? আচ্ছা, এটা আমি একটু প্রথম থেকে বলি যে যখন এই নিউজিল্যান্ডে যখন প্রসেসিংটা আরম্ভ করলাম, মানে ওদের এত ডকুমেন্টেশন, মানে এত ডকুমেন্ট দিতে হয়, মানে আপনি মানে হারায় যাবেন, অনেক কিছু লাগে। বাট আপনাদের মানে কাউন্সিলর যারা ছিল, রিয়াদ ভাই, সাদাব ভাই, ওরা আমাকে টাইম টু টাইম গাইড করে গেছে যে ভাই এইভাবে করেন, এইখানে যান, এটা লাগবে। আমার জন্য টাফ ছিল যে আমাকে জবের মধ্যে থেকে এই টাইমটা বের করে আমাকে এগুলো করতে হয়েছে। মানে এটা আমার জন্য খুব টাফ ছিল, কারণ আমি তো শুক্র শনিবার ছাড়া ছুটি পাই না, এবং শুক্র শনিবার তো অন্যান্য অফিসও বন্ধ। সো আমি তখন কি করবো? মনে আছে ওই যে ন্যাশনাল থেকে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আনা, এটা নিয়ে তো আমরা আলাপ করছিলাম যে মানে আমার মনে হয়েছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্ট আনার থেকে আমার মনে হয় নিউজিল্যান্ড গিয়ে পড়াশোনা করা সহজ। মানে 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 এটা যে কি জায়গা করে রাখছে ভাই, সিস্টেমের দোষ, কি একটা জায়গা ভাই। মানে আমি পড়াশোনা করছি, আমি আমার ট্রান্সক্রিপ্ট উঠাইতে যাব, আমাকে যে পরিমাণ হাতে পায়ে ধরতে হয় মানুষের, যে পরিমাণ ওইখানে দালাল আর যে পরিমাণ লবিং করা লাগে, মানে এটা যে গেছে ওই ন্যাশনাল ইউনিভার্সিটি সে বুঝে কি পরিমাণ হয়রানি করে। হ্যাঁ, এক্সপেন্স তো গেছেই, আমার সময় গেছে, আমার টেনশন, আমি জিনিস পাই না, ফোন ধরে না, পরে তারপর আল্লাহর দয়ায় ওটা পাইছি। তো এর মধ্যে থেকেই মনে করেন যে এই করতে করতে এটা লাগবে ওটা লাগবে, ওকে ইনস্টিটিউট থেকে রিজেকশন আসে, ইউনিভার্সিটি নেয় না। তো এই ক্ষেত্রে আমি একটাই বলবো যে ভাই, আপনাদের ইন্সপিরেশন ছিল, আপনারা ভরসা দিচ্ছেন যে ভাই হবে, আগান, ধৈর্য ধরে থাকেন, ধৈর্যের ফল আল্লাহ তো দেয়। তো প্রথম একটা ছিল যে আমার 2 বছরের পাস কোর্স, অনার্সও না, পাস কোর্স, তারপরও লং গ্যাপ,
গ্যাপ বলতে আমি বুঝাচ্ছি পড়াশোনা থেকে গ্যাপ, কারণ আমি ওর পরবর্তীতে চাকরিতে 27 ঢুকছি। বছর পরে আমি এখন আবার পড়তে চাই, এটাও তো ইউনিভার্সিটিকে বোঝানো একটা অনেক চ্যালেঞ্জ। হ্যাঁ চ্যালেঞ্জ। এর মধ্যে থেকে মনে করেন যে আমাকে বুঝাইতে হয়েছে যে আমি এতদিন জব করছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আমার এটারই আপগ্রেডেশনের জন্য আমার এই কোর্সটা করা দরকার। এসওপিটাও খুব গোছায় SOP টা লেখা খুব- লাগছে। খুব স্ট্রংলি লেখা লাগছে, মানে এসওপিটাই মেইন। মানে আমি তো Yeah. এখন বিভিন্ন গ্রুপে দেখতেছি এসওপিটা, মানে আমার মনে হয় যে Important. যত কাগজপত্র আছে সবথেকে বড়। এসওপিটা 1 নম্বরে। জি। এটা যত স্ট্রং হবে এবং আপনি অথবা আপনার কাউন্সিলর যেই এটা লিখবেন, মানে এটা যত স্ট্রং হবে আপনার চান্সেস তত হাই। আমাদের তো এসওপি টিম সেপারেটলি আছে, ইভেন আপনারটাও তো আমরা আপনারা তো কয়েকবার করে করছেন, কয়েকবার আবার ট্রাই দিছে, করছি, একবারে দিছে না, চেক করছি, আবার মনে হয়েছে না এই জায়গায় ভাই করা দরকার। মানে এই যে কমিউনিকেশন করে 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 জিনিসটা ওই স্ট্যান্ডার্ডে নেওয়া হয়েছে এবং এটাই শেষ পর্যন্ত এক্সেপ্ট হয়েছে। বাট আমি জাস্ট একটু অ্যাড করে দিয়েছি, আমাদের বিআইসি তে এসওপি সেপারেট টিম আছে, ইন্টারভিউ জন্য সেপারেট টিম আছে। তো আমরা এগুলাতে আসলে আমাদের ফুল সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা ফুল করি। সাপোর্টটা দেওয়া হয়। ভাইও এটার এক্সপিরিয়েন্স পাইছে। হ্যাঁ ভাই, তারপরে আচ্ছা, তারপর তো সাবমিট করা হইলো। এখন তো যেহেতু নিউজিল্যান্ড এখন চাপ বেশি, ওদের সময় লাগতেছে। মানে আমার প্রতি রাতে আমাদের সাথে 6 ঘন্টার গ্যাপ, মানে এখানে যদি দুপুর 3টা বাজে তাহলে ওদের ওখানে রাত 9টা। আর আমি প্রতি রাতে 2টা-3টার সময় উঠতাম, 2-3টার দিকে উঠে অথবা 4টার দিকে উঠতাম, উঠে মানে ওদের ওখানে 10টা ওয়ার্কিং আওয়ার আরম্ভ হয়েছে, মেলটা দেখতাম, মোবাইলে মেল কিছু আসছে কিছু কিনা। আসছে কিনা। Wow. এটা প্রতিদিনের রুটিন ছিল, প্রত্যেকটা দিনের রুটিন ছিল দেখা। বউ হতাশ হইতো হ্যাঁ। যে কোনো রিপ্লাই আসছে আসে না, রিপ্লাই আসছে আসে না, প্রতিদিন একই কথা, রিপ্লাই আসছে আসে না। মনটা খারাপ হইতো, আবার যাই শুইতাম, তাহাজ্জুদে নামাজ পড়তাম। তো হঠাৎ একদিন উঠে দেখি মোবাইলে জিমেইলে সাইনটা মেইল আসছে। হুম। তো খুলে দেখি আল্লাহর দয়ায় আমার ভিসাটা ও, আচ্ছা, ভিসাটা যখন আসে। ভিসাটা এটা না। আচ্ছা। ভিসাটা যখন আসে আলহামদুলিল্লাহ, মানে আমার এক্সপ্রেশন এরকম ছিল যে আমার বউ বুঝতে পারছে, সে না মানে মেলটা না দেখে সে বলছে কি ভিসা হয়েছে, আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে। সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া নামাজ পড়ছি যে আল্লাহ তুমি এতদিনের মানে হ্যাঁ। এত লং, এত টেনশন, এত পরিশ্রম, হুম। যে আল্লাহ তুমি শেষ পর্যন্ত কবুল করছো, তোমার কাছে শুকরিয়া। ওটা তো পেলাম, ওটা পাওয়ার পরে আমারটা তো হইলো, বউ বাচ্চা তো হয়নি। ওদেরটা তখন সাদাব ভাইকে, রিয়াদ ভাইকে বললাম ভাই এদেরটা এখন কি করবো? তো বললো যে ভাই অসুবিধা নেই, আপনারা এই ডকুমেন্টগুলো দেন, এই জিনিসগুলো দেন, হুম। আমরা সাবমিট করি। ওখানে ওই ফ্যামিলির ডকুমেন্ট দিতে গিয়েও অনেক ডকুমেন্ট, নিউজিল্যান্ডে প্রচুর ডকুমেন্ট, অনেক হ্যাসেল আছে। অনেক হ্যাসেল আছে, অনেক ডকুমেন্টেশন লাগে। বাট সেক্ষেত্রে সব ওই রিয়াদ ভাইও আমাকে বেশ সাপোর্ট দিচ্ছে টাইম টু টাইম, হুম। যে ভাইটা এইটা এইভাবে এইভাবে জোগাড় করেন, ঠিকভাবে গাইড করছে যে ভাই এইখানে এইখানে যান, এইভাবে এইভাবে করেন, হবে, ট্রাই করেন, পাবে। আল্লাহ দয় পাইছি, বিভিন্ন জায়গায় যাইতে হয়েছে, অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। মানে ইভেন এই জিনিসটা আমাকে নিউজিল্যান্ড ইমিগ্রেশনকে বুঝাইতে হয়েছে যে একটা ফ্যামিলি সার্টিফিকেট লাগে, যে আমি আমার ওয়াইফ এই বিল্ডিংয়ে থাকি, আমার বউ বাচ্চা সহ, এইরকম একটা সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে নিয়ে তাদেরকে দিতে হবে, হ্যাঁ। ফ্যামিলি সার্টিফিকেট। অনেক ডকুমেন্ট। হ্যাঁ, যদিও আমার পাসপোর্টে সবকিছু দেওয়া আছে, তারপর এটা যাবে, মানে এই জিনিসগুলো আমাকে জোগাড় করতে হয়েছে। বাট আল্লাহর দয়ায় আমি ফ্যামিলিটা পাইলাম 27শে মেতে, আমি ওদের সবারগুলোই পাইছি। প্রথমে ওয়াইফেরটা আসছে, হুম। তার একটু পরেই তারপরে দুই বাচ্চাটা চলে আসছে। মানে আলহামদুলিল্লাহ ভাই, সাকসেস, কনগ্রাচুলেশনস অ্যাগেইন বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। সো আলহামদুলিল্লাহ। আমি একটু সাম অফ করবো। আসলে আপনার কেসটা অনেস্টলি অনেক ডিফারেন্ট ছিল। আপনার সাথে আমার যখনই কথা হইতো বলতেন যে ভাই আমি তো সেই অনেক আগে পাস করছি, 2 বছর পড়াশোনা করছি, আমার কি এখন সুযোগ আছে কিনা? তখন আচ্ছা, আমার আমি একটু বলি, প্লিজ। রাশেদ ভাইয়ের সাথে যখন আমার পরিচয় হয়, হুম। তো উনি তো মানে উনি আমার কাছে পাবলিক ফেস, হ্যাঁ। পাবলিক ফিগার একজন। তা আমি উনারে দেখি কিন্তু চিনতে পারছি। আর রাশেদ ভাই একটা মানে কি বলা যায় এটা, জার্সি টাইপের, মানে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে জার্সি বলি, হুম। ওনার একটা লম্বা একটা আলখাল্লা আছে, জব্বা টাইপের আর কি। জুব্বা ওই যে হ্যাঁ, সৌদি আরব থেকে হ্যাঁ, আসছে ভাই। সৌদি আরব থেকে। হ্যাঁ। তো ওইটা দেখে আমার হয়েছে যে আচ্ছা এইরকম জব্বা তো জেনারেলি আমি কাউকে পড়তে দেখি না, কাউকেই পড়তে দেখি না। আমি বলছি এই ধরনের এটা তাহলে একমাত্র রাশেদ ভাই পড়তে পারে। ঠিকই দেখি যে হ্যাঁ এটা রাশেদ ভাই, চেয়ারও মিলতেছে। চেহারাও মিলে। তখনই কিন্তু রাশেদ ভাইয়ের সাথে পরিচয় আমার।
এবং হ্যাঁ। ওনার সাথে তখন থেকেই পরিচয়, তখন থেকেই ওনার সাথে কথা বলা। উনি আমাকে মানে যখন যে এরকম হেল্প লাগছে, সব ধরনের হেল্পই আমি রাশেদ ভাইয়ের কাছ থেকে পাইছি, ওভার দ্য ফোনে, ওনাদের টিমের কাছ থেকে কখন কি লাগবে। মানে আমি গ্রেটফুল রাশেদ ভাইয়ের কাছে যে রাশেদ ভাই আমাকে ফুল টাইম সাপোর্টটা দিছে। এবং রাশেদ ভাইয়ের কাছে Thank you, ভাই। আমার এবং আমার ওয়াইফেরও একটা জিনিস খুবই ভালো লাগতো, যেটা আমি আমার ওয়াইফ এখনো ডিসকাস করি, যে আগেও করতাম, যে রাশেদ ভাই কিন্তু থাইল্যান্ড মালয়েশিয়া ঘুরতে যায় না, উনি কিন্তু যায় উমরা করতে, যেটা আমি অথবা অনেকেই ভাবে যে আগে থাইল্যান্ড মালয়েশিয়া ঘুরি, পরে উমরা হজ পরে করা যাবে, কিন্তু উনি আগে এটা যাইতো। আমার এই আল্লাহর প্রতি এই ভালোবাসাটা আমাকে সব থেকে অ্যাট্রাক্ট করছে ওনার প্রতি। আল্লাহ কবুল করে, আমি প্রতি বছর একবার যাওয়ার চেষ্টা করি, ওইটা আগে। এই হ্যাঁ, ওইটাই যে এই যে আপনি যে চিন্তা করছেন, আপনি তো চাইলেই তো ইউরোপে ঘুরতে যেতে পারেন, আপনার ফিনান্সিয়াল সামর্থ্য আছে। আমার লাস্ট টাইম অফার ছিল, লাইক ওই যে আমরা তো আলহামদুলিল্লাহ যে সাউথ এশিয়াতে, সাউথ এশিয়াতে ইউকে থেকে যে ইয়েটা পাইলেন, খুব ভালো পারফর্ম করছি, অ্যাওয়ার্ড পাইছি। এবং ওটা তো আমাকে মানে আমার যাওয়ার কথা ছিল, আমি গেছি সৌদি আরব, আমি কিন্তু লন্ডন যাইনি। হ্যাঁ, মানে লন্ডন যে ওই অ্যাওয়ার্ডটা আমি রিসিভ না করে আমার টিম মেম্বার ভাইয়া, তারপর সাদা ভাই, এদেরকে পাঠাইছি। আমি বলছি যে না, আমার তো নিয়ত আছে, আমি রোজায় মক্কা মদিনা থাকবো। ওটাই এখন মনে করেন যে আল্লাহ তো সবারটা কবুল করে না, আপনারটা কবুল করছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে উনি এই লেভেলের একজন মানে সাকসেসফুল মানুষ হওয়ার পরেও উনি যে আল্লাহর কাছে এত শুকরিয়া করে, এই জন্যই আল্লাহ উনারে আসলে এত দিছে। মানে এটা আমার কাছে, আমার ওয়াইফের কাছে খুবই অ্যাট্রাকটিভ, মানে খুব একটা ভালো গুণ আমি মনে করি। দোয়া করবেন ভাই, যাতে ভালোভাবে হালাল ভাবে থাকতে পারে ইনশাআল্লাহ। আর আপনার স্টোরিটা ইউনিক। আমি চাই স্পেশালি যারা জব করেন, বড় জব করেন, ভাই কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র লেভেলের ম্যানেজার, প্রায়োরিটিজ শাখাটা পুরোটাই তো আপনি দেখেন। হ্যাঁ, সো ওয়ার্কলোড অনেক থাকতো, তারপরও ভাই চেষ্টা করছে, অ্যাটলিস্ট আমাদের কিছু ভিডিওস গাইডলাইন এগুলো দেখছে। ভাই আমার অনলাইন ব্যাচেও ছিলেন, 6.5 পাইছে, পাওয়ার পরে ইউকেতে রিজেকশন। অনেকে হয়তো মন খারাপ করেন, ভাই মন খারাপ করছে, কিন্তু ভাই হাল ছাড়া নেই। পরে আমরা নিউজিল্যান্ডে ট্রাই করলাম, নিউজিল্যান্ডে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি, ভাই ভাবি 2টা বাচ্চা, 4 জনেরই ভিসা। ভাই নেক্সট মান্থে ফ্লাই করতেছেন, রাইট? ইনশাআল্লাহ। সো ভাইও চলে যাচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে বলবো, ভাইয়ের যে এজ অলমোস্ট কত ভাই? অলমোস্ট 49 50-র কাছাকাছি এসে ভাই বাইরে যাচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য। 27 বছর আগে ডিগ্রি পাস করছে, যেটা আবার 2 বছরের মেয়াদ ছিল। তো এখন কিন্তু কোনো দেশে লাইক 2 বছরের কোর্স দিয়ে যাওয়া যায় না, অনেক টাফ সিচুয়েশন ছিল। আমরা সর্বোচ্চ ট্রাই করছি, আমাদের টিম নলেজ যত কিছু আছে। ইভেন মনে আছে কিনা, আমি একবারে এক সিনিয়রকে নিয়ে আসছিলাম, মনির ভাই, ওরে নিয়ে আমরা মিটিং করছি। মনির বললো লাইক এসআই ইউকে এরকম একটা বিদেশি প্রতিষ্ঠানে খুব ভালো পজিশনে ছিল। এবং এই মনির ভাই কিন্তু টাইম পাওয়া যায় না, আপনি বলে দেওয়ার পরে উনি আমাকে হাফ অ্যান আওয়ার ধরে মোবাইলে উনি আমাকে গাইডেন্স দিছে। হ্যাঁ, আমি মনির ভাইকে নিয়ে বসছি, আমরা একটা বোর্ড মিটিং বসাইছি যে ভাইয়ের যে প্রোফাইল এটা দিয়ে বাচ্চা সহ, এখন বাড়িতে একা যেতে পারবে, কিন্তু ফ্যামিলি সহ বউ বাচ্চা সহ যাওয়াটা অনেক কঠিন ছিল, স্পেশালি ইউকে যখন স্পোজ অফ করে দিচ্ছে আর কি। আমরা ইউকেও ট্রাই করছি, এমরেসা ফাইনালি ট্রাই করা লাগছে। তারপরে ইউকে রিজেকশনের পরে নিউজিল্যান্ড ট্রাই করছি, নিউজিল্যান্ডের পরে আমাদের ব্যাকআপ প্ল্যান ছিল কানাডা। তো আমার টার্গেট ছিল বিআইসি থেকে, ভাই যেহেতু আইএলসে আমাদের সরাসরি স্টুডেন্ট ছিলেন, আমার টার্গেট ছিল যে বিআইসি থেকে ভাইকে আমি ভিসা ভরাই ছাড়বো আমাদের যত টাইমই লাগে। এবং ভাইকে আমি এটাই বলতাম যে আপনি ভাই লাগিয়ে থাকেন, আমার সাথে একটু থাকেন, সম্পর্কটা রাখেন, ইনশাল্লাহ হবে। আল্লাহর উপর ভরসা অবশ্যই অবশ্যই, এবং আল্লাহ এটার রিটার্ন কিন্তু খুব ভালোভাবে দিচ্ছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনি স্বপ্ন দেখেন বাইরে যাবেন বাচ্চা কাচ্চা নিয়ে, কিবা কেন যাবেন এটা আপনারা ভালো জানেন, আমি এটা এক্সপ্লেন করবো না, এটা আমি ভিডিওতে বলি। বাইরে কেন যাবেন এটা হাজারো আনসার রেগুলার আমরা দেখি চোখে মুখে। সো যদি আপনি সিরিয়াসলি আসলে চিন্তা করেন, লেগে থাকেন, এটার উপর কিছু নাই, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আর যে কোনো সাপোর্টে আমরা আসি অলওয়েজ। তানভীর ভাই, আমার ছোট একটা রিকোয়েস্ট আছে, নিউজিল্যান্ড আমি ঘুরতে যাবো ইনশাল্লাহ। কখনো যদি যাই আপনি কল পাবেন, আমার বাসায় বাংলা খাবার খাওয়াবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। হালাল ফুড খুঁজতে অনেক কষ্ট হয়, সো আপনার বাসায় যাইতে হবে খানার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ, লাভ ইউ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। আমি শেষে তারপরে একটু বলি
প্লিজ। হ্যাঁ ভাই, কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই আমি একটা জিনিস বলি যে ভাই, আমি এই পডকাস্টে শুধুমাত্র এই কারণে আসছি আপনাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য। আরেকটা হচ্ছে যে যারা এটা দেখছেন অথবা শুনছেন তাদেরকেও বলবো যে ভাই, হতাশ হবেন না। হ্যাঁ। হতাশ কখনোই হবেন না, কারণ আমার নেগেটিভ অনেক ছিল, আমার পজিটিভ যতটুকু তার থেকে নেগেটিভ পার্ট আমার বেশি ছিল। ইয়েস। কিন্তু বাট আমি আল্লাহর কাছে ওইভাবেই চাইছি, আল্লাহর উপর ওইভাবেই ভরসা করছি এবং চেষ্টা করছি। আমার আল্লাহর উপর ভরসা ছিল 100-এর উপর 200 ভাগ, আমার চেষ্টা হয়তো 1 ভাগ ছিল। সো ভাই, হতাশ হবেন না। আপনার এজ, আপনার পড়াশোনা, আপনার আয়েস হচ্ছে কি না, দিব কি না, পারবো কি না, ওটা চিন্তা করেন না। যদি আপনার ইচ্ছা থাকে আর আপনি যদি ডিটারমাইন্ড হন যে আমি এই রাস্তায় আসছি, আমি এর শেষটা দেখবো, আমি যাবই, হবে ইনশাআল্লাহ। অবশ্যই। আল্লাহ আমি যাবই ভাই, এটা বলতাম না ওই যে যাবই, এটা আগে ফিক্স করেন। হ্যাঁ। বছরই যাবো এটা না, ফিক্স করেন যাবই। এবং ট্রাস্ট ইন আল্লাহস প্ল্যান। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। খালি আল্লাহর উপর বিশ্বাস করে আগান, আল্লাহ রাস্তা দেখা দিবে। ভালো বর্ষা। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তানভীর ভাইয়ের নিউজিল্যান্ডে যাওয়ার পরে ভাইয়ের স্টোরি আরেকবার শুনবো না আমরা। ইনশাআল্লাহ। ভাইয়ের সাথে লাইভে গিয়েছি আমরা, ইনশাআল্লাহ। আসলে নিউজিল্যান্ড যাওয়া উচিত কিনা। অবশ্যই। সো ওইটা লাইভ হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।